জীবনী আহমেদ ভাইকে তার মূল্যের বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেনমার্ক শাখা কর্তৃক আয়োজিত মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক জনাব অনাসক খোকন আমাদের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন। আমার উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেনমার্ক শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেনমার্ক শাখার সংগ্রামী সহসভাপতি জনাব ইকবাল হোসেন বাবুল ইকবাল হোসেন, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেনমার্ক শাখার সংগ্রামী সহসভাপতি জনাব বেলায়েত হোসেন বাবুল। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেনমার্ক শাখার সংগ্রামী সহসভাপতি জনাব শিকদার মিজানুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সভার সুযোগ্য সঞ্চালক জনাব আরিফ তালুকদার এবং উপস্থিত দলের সিনিয়র নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে। এটা নিয়ে আপনারা অনেকে অনেকভাবে বলেছেন। আসলে জিয়া বলেছেন বিএনপির জন্ম হচ্ছে বিপ্লবের মধ্যে দিয়ে, এটা সত্যি কথা। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বাংলাদেশি জাতীয়বাদ ধারণ করি, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলি। সেই ধারণা থেকেই আজকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1978 সালে এই দল সৃষ্টি করেছিলেন। এর আগে উনি 1971 সালে যখন পাক হানাদার বাহিনী আমাদের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছিল, তৎকালীন যিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা না দিয়ে পাকিস্তানের সাথে আঘাত করে তার পরিবার পরিজনকে পাকিস্তানদের হাওলায় আর্মির ক্যাম্পে রেখে গিয়ে এবং বেতন ভাতা দিয়ে নিয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন। তখন আমাদের সাধারণ নিরীহ মানুষের উপর যে পাকিস্তানিরা অত্যাচার অপারেশন সাসপেক্ট নামে যেভাবে গণহত্যা চালিয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন একজন মেজর। তিনি জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যিনি যখন স্বাধীনতার ঘোষণা দিতে যান, তখন তার দুই সন্তান এবং আমাদের দেশের জন্য খালেদা জিয়া তখনও ক্যান্টনমেন্টে ছিলেন। তিনি তার পরিবারের পরিজনের কথা চিন্তা না করে, তিনি তার জীবনের কথা চিন্তা না করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মুক্তিযুদ্ধ করেছেন এবং দেশ স্বাধীন হয়েছে। আবার উনি ব্যারাকে ফিরে গিয়েছেন, মেজর থেকে মেজর জেনারেল সেনাবাহিনীর প্রধান হয়েছেন এবং 1903 বছরে শেখ মুজিব পাকিস্তান থেকে এসে একবার বলে আমি প্রধানমন্ত্রী, আবার সে প্রেসিডেন্ট, স্বঘোষিত। এবং বাংলাদেশের যে মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো অন্যায়, যেখানে থাকবে না কোনো আমরা ভাই ভাই সকল বাংলাদেশি এক জাতি এক নেশন, আমরা আমাদের একটি দেশ আমরা গঠন করব। কিন্তু শেখ মুজিব স্বাধীনতার সেই মূল চেতনার সাথে বেইমানি করে সেই 1974 সালের 24শে জানুয়ারি সে সাল সকল দল মত বন্ধ করে দিয়ে মাত্র তার পোষ্য 4টা পত্রিকা রেখে সব আপনার বাক্সার গঠন করেছিল। তার এই প্রতিবাদে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশের স্বাধীনতা এনেছিল, সেই বাকশাল গঠন করার জন্য না। 1975 সালে তাকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে উৎখাত করে এই স্বৈরাচারকে দখল করেছিল।
তারই ধারাবাহিকতায় তার খন্দকার মোস্তাক ক্ষমতা নিয়েছিল। মোস্তাক থেকে আবার বিভিন্ন ক্ষমতার পরিবর্তন হয়েছিল। আপনার খালেদ মোশাররফ একবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তখন গ্রেফতার করে এবং জাতীয় চার নেতাকে হত্যা করে আবার সে একটা আওয়ামী ছত্র ছায়া আরেকটা সরকার গঠন করতে চেয়েছিল। কিন্তু 1975 সালের 7 নভেম্বর বাংলাদেশের সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে তাদের সকল অপকর্ম ষড়যন্ত্র রুখে দিয়েছিল এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতিকে জিয়াউর রহমানকে মুক্ত করে এবং বাংলাদেশের নেতা হিসেবে বাংলাদেশের শাসনের ক্ষমতা অর্পণ করেছিল। সাথীয় বন্ধুরা আমার, আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছর হয়ে গেছে। আজকে আমাদের এখানে যারা বসিয়েছেন আপনারা শিক্ষিত মেধাবী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছেন। কারণ আজকে আমরা এখানে কেন এসেছি? আজকে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, চাকরি পাওয়া যায় না, জীবনযাত্রার মান ভালো না, তার অনেক বহুবিধ কারণ আছে। আপনারা জানেন এই বিগত খুনি হাসিনা 17টি বছর বাংলাদেশকে দখল করে তার বাবার মতো আবার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। বাংলাদেশের মানুষকে গুম খুন করে, বাংলাদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করে, আয়নাঘর বানিয়ে এমন কোন নির্যাতন নেই এবং তার সাথে তাকে ভারতের আমাদের দেশটাকে একটা অঙ্গরাজ্য হিসেবে গঠন করতে চেয়েছিল। আপনারা জানেন 2024-এর সিপাহী ছাত্র জনতা আপনার সেই খুনি হাসিনাকে 36 দিন আন্দোলনের পরে দল মত সব দল সবকিছু সবাই একত্রিত হয়ে এই হাসিনাকে ক্ষমতা থেকে বাংলাদেশ থেকে উৎখাত করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আজকে আসলে আমাদের আরো একটা দুর্ভাগ্য, আপনারা জানেন আরেকটি দল যারা কখনো আমাদের উপর ভর করে, কখনো আবার আওয়ামী লীগের উপর ভর করে, কখনো আবার ইন্ডিয়ার উপর ভর করে, এই জামাত তাদের বাংলাদেশের সবচেয়ে পুরোনো দল। 1941 সালে ভারতে জন্ম হয়েছিল এই জামাতের। আজকে 85 বছরও তারা তাদের কখনো ক্ষমতার মুখ দেখে নাই। বাংলাদেশের মানুষ তাদের বয়স 85 বছর, সবচেয়ে প্রবীণ দল এবং তারা যে কথা বলে আর কথায় আর কাজে তাদের মিল নেই, যার কারণে বাংলাদেশের মানুষ তাদেরকে বারবার যে প্রত্যাখ্যান করেছে। আজকে আপনারা জানেন দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবং মানুষ ভোট দেওয়ার জন্য আজ অপেক্ষা করতেছে কিভাবে একটা জনগণের নির্বাচিত সরকার আসবে। সরকার আসলে আজকে যারা আপনারা তরুণ, আপনারা যারা আজকে এখানে প্রবাসী আছেন, আপনারা কেন আসছেন? আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, আমরা সবাই বাংলাদেশি। কারণ আজকে আমাদের জীবন জীবিকার জীবনের নিরাপত্তা নাই, ভালো চাকরির নাই, ব্যবস্থা নাই, আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে বাংলাদেশে অনেক কষ্টে আছে। সেজন্য আপনারা একটা উন্নত ভালো ভবিষ্যতের জন্য আমিও আজ থেকে 34 বছর আগে এই দেশে পাড়ি দিয়েছিলাম। সাথীয় বন্ধুরা আমার, আজকে বিএনপি তারেক রহমান বলছে বিএনপি যদি ক্ষমতা আসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে। আজকে বিএনপি যদি ইনশাল্লাহ জনগণের ভোট নিয়ে ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে পারে, প্রতিটি গৃহিণী মাদেরকে একটি পারিবারিক কার্ড দিবে। বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশে যে 18-19-20 কোটি মানুষ তাদের চিকিৎসার যে ব্যবস্থা নাই, যে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করবে। প্রতিটি গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক থেকে শুরু করে হাসপাতাল, অন্যান্য হাসপাতাল আপনারা শুনেছেন তারা আমার কি বলেছে। আপনাদেরকে নিয়ে আমি গিয়েছিলাম লন্ডনে, তারেক রহমানের কাছে আমরা আসছিল ছাত্ররা ছাত্রদল করার জন্য। বলছে না, আপনাদের এখানে ছাত্রদল করার দরকার নেই, আপনারা বাংলাদেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী সন্তানরা এখানে আসছেন, আপনারা ডিগ্রি নেন, জ্ঞান অর্জন করেন,
আগামীতে যদি ইনশাআল্লাহ বিএনপি সরকার আসে, আপনাদের মেধা বাংলাদেশের জন্য কাজে লাগানো হবে। আমি আমার ছাত্র ভাইদেরকে বলছি, আপনারা নিরাশ হবেন না। আমি 35 বছর 34 বছর থেকেও আমি বাংলাদেশকে বুঝতে পারি না। আমি বাংলাদেশের স্বপ্ন দেখি, মনের অজান্তে আমি বাংলাদেশে চলে যাই। আমার দেশ কেন গরিব, আমরা কেন স্বয়ংসম্পূর্ণ হইতে পারি নাই, আমরা কেন আমাদের পরে বহু জাতি বহু দেশ স্বাধীন হয়ে ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর অনেক দেশ উন্নতি করেছে, আমরা কেন পারি নাই? আপনারা শুনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সততার কথা, যিনি নিজের জামা কেটে প্রেসিডেন্ট হিসাবে তার ছেলেদেরকে পড়াতেন। বেগম খালেদা জিয়াকে উনার টাকা থেকে মাত্র 2000 টাকা দিতেন, বলতেন 2000 টাকা দিয়ে তোমার সংসার চালাতে হবে, কোনো বিলাসিতা করা চলবে না, কারণ আমার দেশ গরিব, আমাদের মানুষ গরিব। আমাদের দেশের অসংখ্য মানুষ আজকে কর্মহারা। আজকে আমি দেশে গিয়েছি 2বার 3বার, এবার 15 বছর 14 বছর পরে বাংলাদেশের মানুষের নৈতিক অবক্ষয় এমন হয়েছে, থানায় যাবেন চোরগুলা বসে আছে, আদালতে যাবেন উকিল আর ক্রিমিনাল আর বিচারকরা বসে বসে কিভাবে সেখানে বাণিজ্য করা যায়। উন্নয়ন জেলা প্রশাসনে যান, ইঞ্জিনিয়ার কাছে যান, কন্ট্রাক্টররা বসে আছে কিভাবে তাদের কন্ট্রাক্টরের নিম্নমানের কাজ করে তাদেরকে বসে বসে কাজ করা যায় তাদের ঘুষ দিয়ে। দুর্নীতি দুঃশাসন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটা আমার আপনাদের সবাই বাংলাদেশ, এই দেশের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আজকে বিএনপি সম্বন্ধে এই যে জামাতের এআই দিয়া বট যে আপনার বিভিন্ন মিথ্যা প্রচার বট বাহিনী দিয়া প্রপাগান্ডা চালাচ্ছে। আপনারা জানেন গত কিছুদিন আগে আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম, বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব আসছিল, সেখানে আমাদের মহসিন সাহেব এবং জামাতের নায়েবে আমির যিনি এখন ঘি খেতে চান, ওনার ঘি খাওয়ার, তো ওনাকে আমার সাথে আমরা একসাথে বসছিলাম, কথা হলো ওনার সাথে। উনি যেটা চাচ্ছিল যে বিএনপির সাথে ওর সাথে আমার আলাপ করার পরে এক পর্যায়ে উনি আমাকে বললো, ভাই বিএনপি তো আমাদেরকে কি দিবে, কি লিয়াজু করবে, কয়টা সিট দিবে, কিচ্ছু বলতেছে না। কারণ আমরা তো একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি যেহেতু আপনার বাড়ি ফেনী ম্যাডামের এলাকা তার প্রমাণ চিনে আপনি পারলে আমাদেরকে একটু নেগোসিয়েশন করে দেন। যাই হোক, অন্তপক্ষে আমরা বিএনপির কান্দে ভর করে আবার কয়েকটা সিট যাতে বেশি পাই। আপনারা জানেন তারা যাতে করে বিএনপির ফারুক ভাই প্লিজ শেষ হতে পারে। তারা প্রথম বললো কি আমাদেরকে পিআর দিতে হবে। আপনারা জানেন, আপনারা সবাই এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাই স্কিল, এখানে কোনো অশিক্ষিত কোনো একটা লোক না, আমি সবাইকে চিনতে পারছি না। পিআর বাংলাদেশের জন্য প্রযোজ্য না, কারণ বাংলাদেশের মানুষ ভোটই বুঝে না, গণতন্ত্রই বুঝে না ভালো করে। সে কিভাবে পিআর করবে? পিআর ডেনমার্কে আছে, একটা পিআর পত্র একটা দলকে দিত, একটা প্রার্থী দিত। এখানে আমাদের ব্যালট খাবার আপনার 1 হাত থেকে 2 হাত লম্বা হয়, খুঁজে পাওয়া যায় না। তো বাংলাদেশ যেখানে 103টা দল পার্টিসিপেট করবে, পিআর হতে ব্যালট খাবার তো করতে পারবে না। যখন মানুষ প্রতিবাদ করলো তারা পিআর থেকে সরিয়ে আসলো। এখন বলে গণভোট। গণভোটের তো আমরা জুলাই গণভোটের তো আমরা বিপক্ষে না, আমরাও চাই যে বাংলাদেশের যে সংস্কারগুলো হয়েছে, ছাত্ররা, আবাল, বিদ্যা, বনিতা যারা রক্ত দিয়ে একটা নতুন সমাজ নির্মাণ করেছে, নতুন রাজনীতির বন্দোবস্ত করেছে, সেটা হোক। কিন্তু সে এখন যদি আপনার অন্তর্বর্তী সরকার ডিক্লেয়ার দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন, তাহলে এখন নভেম্বর আর আছে কয়দিন, এই সময়ের ভিতরে আমরা গণভোট করার মতো বা আমাদের সময়ও নেই। আর গণভোট করতে হলে 3 থেকে 4,000 কোটি টাকা লাগবে। সেই গণভোট করার মতো রাষ্ট্রের তহবিলও নাই। কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ মানে না, তারা একটা এই
এই জামাতিরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদের উদ্দেশ্য একটাই, তারা যাতে বিএনপির সাথে কোয়ালিশন করতে পারলে তাদের নায়েবে আমির এমপি হতে পারবে, তাদের ওই কি বলে জাফর থেকে আসছে সিলেটের ওনার ভদ্রলোকের বাড়ি, ওই ডাক্তার শফিক এমপি হতে পারবে। ওনারা আবার এমপি হলে বলবে আমরা আবার প্রধানমন্ত্রী চাই, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী চাই, আমরা এটা চাই। তারা বিএনপিকে তাদের জন্য একটা রিলায়েবল বাহন মনে করে। তখন সব বিএনপির কান্দে উঠি তারা এই ক্ষমতা করতে চাইতে চায়। তারা যদি সত্যি করতে ইসলামের দল বলতো, ইসলামের দল হতো, তাহলে তারা গণতন্ত্র চাইতো না। তো তারা তো তাদের ইসলামের কথা বলতো। তারা আজকে গিয়ে বলে রোজা আর পূজা নাকি সমান ভোটের জন্য। তারা বলে ঈসা, মুসা, মোহাম্মদ, বিষ্ণু, কৃষ্ণ সবাই নাকি একই জায়গা থেকে। এই মুনাফিকের দলকে আমরা বিএনপি আমরা চাই তৃণমূল থেকে তাদের সাথে যেন জীবন আর কোনো অ্যালায়েন্স না করে। সাথী বন্ধুরা আমার, আমরা সকল গণতান্ত্রিক মোড়া এনসিপি যত দল আমাদের সাথে রাজনীতি করেছে সবাই আমাদের সাথে করুক, আসুক। কারণ বাংলাদেশের 65% ভোটার হলো আপনার 35 ইয়ার্সের নিচে, অথচ তারা 40 বছর গত 17 বছর ভোট দিতে পারবে। সাথী বন্ধুরা আমার, আজকে অনেক বক্তব্য হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক কষ্ট করে আপনারা এসেছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা এখানে আসছেন, আপনারা বিএনপি আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি আমরা সরকার গঠন করতে পারি আপনাদের পাশে থাকব। এখানে যারা আপনারা শিক্ষার জন্য আসছেন, আপনারা ডিগ্রি নিয়ে ইনশাআল্লাহ আপনারা আবার আমাদের দেশে ফিরে যাবেন। আপনাদের সবাই মাইন্ডসেট করেন আমাদের দেশকে আমরাই করতে হবে, এই দেশের দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এই দেশের দায়িত্ব জাতীয় শক্তিকে নিতে হবে। এই দেশ আমরা আমাদের দুর্ভাগ্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা রাখতে পারি নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে উনি এখন বার্ধক্য এসে পৌঁছে গেছে। ইনশাআল্লাহ আগামীতে আমরা যদি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে পারি, আমাদের সকল প্রবাস থেকে উনি বারবার বলতেছিল, যত ওনার সাথে কথা হচ্ছে যে আজকে স্কিল আজকে মেধাগুলো আজকে বাইরে চলে আসতেছে, আমাদের দেশকে চালাবে। আজকে এখানে অনেক আছে ডাক্তার ফ্যামিলি আছে, আপনার অনেকের প্রফেশন ডাক্তার আছেন। আজকে আমাদের দেশের মানুষের ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা নাই, আজকে ডাক্তার ফ্যামিলি এখানে আজকে বাইরে আসতেছে। কারণ একটা হলো সেই দেশে তাদের আত্মসম্মান নিয়ে নিরাপত্তার সাথে তাদের জীবন জীবিকার ব্যবস্থা নেই। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতা আসলে কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, কিভাবে দুর্নীতি মুক্ত করা যায়, কিভাবে মানুষ দেশের উন্নয়ন করা যায়, ইনশাআল্লাহ আপনারা দেখবেন। আমরা কোনো চাঁদাবাজ চাই না, কোনো গুন্ডা আমাদের দরকার নাই। আপনারা যেখানে বিএনপির কোনো গুন্ডা আপনি দেখবেন না ইনশাআল্লাহ আগামীতে। আপনি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমার এলাকায় ফেনীর একজন ড্রাইভার যার বেতন ছিল 1700 টাকা, সে 17,000 কোটি টাকার মালিক হয়েছে। তার সে বাট গাট বালু যত আছে সব খেয়েছে। আমরা বিএনপি করি, কোন গুন্ডা চাই না। আমরা সাধারণ জনগণের সাথে থাকতে, প্রশাসনের কাজ করবে, জনগণ জনগণের কাজ করবে। কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে তাদেরকে আমরা প্রশাসনের হাতে দিব। আপনারা ইনশাআল্লাহ আগামীতে যদি আমরা সরকার গঠন করতে পারি, এই অটুকু আপনারা আশ্বস্ত করতে পারি, আপনারা কোনো অঞ্চলে মিডিয়া স্বাধীন থাকবে। তারেক রহমান ডাকি বলবে আমার নেতাদের সম্পর্কে লেখো কে দুর্নীতি করতেছে, কিন্তু আবার এটার ভিতরে মিথ্যা ওই জামাত শিবির আছে, ওই যে আপনার পরাজিত শক্তি, ওরা আবার ওদের সাথে মাঝে মাঝে একসাথে হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে একটু কনফিউজ করে। আপনারা আমাদের ইয়ের কথা বলেছে, গাজীপুরের আমাদের জিয়া, আমাদের ছেলে দেশে গিয়েছিল, সমস্যা হয়েছে। আমি এখান থেকে ফোন করে ও অত্র এলাকার কমিশনার, এসপি, ওসি, ডিসি সবাইকে বলছি, নো, জিয়া একা না, জিয়ার সাথে ডেনমার্কে হাজার হাজার লোক বসে আছে। জিয়ার সম্পত্তি লুট করা যাবে না, সেলিমের সম্পত্তি লুট করা যাবে না। আপনাদেরও যদি কোনো সমস্যা হয়, লিগাল সমস্যা হয়, আমরা কিন্তু একা না ইনশাআল্লাহ। আমরা এখানে রাজনীতি করেছি এই জন্য, আপনাদের স্বার্থ রক্ষা করার জন্য, আপনাদের পরিবার নিরাপত্তার জন্য, আপনাদের সন্তানদের নিরাপত্তার জন্য।
আপনার ভোট বাংলাদেশের নীতি দেয় হিসাবে আসবে, কোন গুন্ডা ইনক্রিজিং করতে দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি আমরা ক্ষমতা দখল করতে আসতে পারি, আমরা চাবো বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। আপনারা বিএনপিতে আস্থা রাখুন এবং আগামীতে যে ভোট আসতেছে আপনারা যেন আপনাদের ভোট ধানের শীষের পক্ষে হয়, ধানের শীষের বাক্সে যায় যে অঞ্চল থেকে আসেন আপনারা সেই ব্যবস্থা করবেন। সবার কাছে অনুরোধ আহ্বান রইল। আর এখানে যারা আমরা এখানে